হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের কেমকুলে যে সিরিজ ভিডিও চলছে, সেই সিরিজ ভিডিওর নতুন টপিক, সেটা হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। সেটা আমরা বলবো এখন এখানে কি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, ডিবিই কনসেপ্ট, ডিইউ কনসেপ্ট, বিভিন্ন নামে এর পরিচিতি রয়েছে। এই পার্টটা সবচেয়ে গুরুত্ব তোদের কাকে বলে রাখি। আর একটু জল খেয়ে হুম এটা হচ্ছে আইসোমারিজমের একটা পার্ট, আইসোমারিজমের বেসিক পার্ট। আইসোমারিজম কি? ইলেভেনে এখন আইসোমারিজম শুরু হয়নি, নোমেনক্লেচার কিছু এই সিরিজে এখনো বলা হয়নি। আইসোমারিজম কি? কিছু জিনিসপত্র পরবর্তীকালে জানতে গেলে তার আগে আগে কিছু জানতে হবে। তারই একটা পার্ট হলো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট তুই যদি ইউটিউব বা বিভিন্ন জায়গায় সার্চ করিস বা স্যারেরা যদি পড়ান, বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠানে যদি পড়ানো হয়, ডাইরেক্ট ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ফর্মুলা বেস করে বিভিন্ন জিনিসপত্র করে ক্যালকুলেশনটা শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেমকুলে এরকম ধরনের জিনিসপত্র শেখানো হবে না। ব্যাপারটা বুঝতে হবে যে ডবল বন্ড ইকুইভ্যালেন্টটা আমার প্রয়োজনীয়তাটা কোথায়। কোনো একটা বিজ্ঞানীর মাথাতে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট এই কনসেপ্টটা এলো কেন? এই কনসেপ্টটা আসার পেছনের কারণটা কি? পরবর্তীকালে যখন অ্যানালিসিস হবে, কারণ কি, যদি জয়েন্ট অ্যাডভান্স বেসিস কোন রকম জিনিসপত্র তোকে জানতে হয়, তাহলে সেই সময় তোকে একদম বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, কারণ যা যা কোশ্চেন মাল্টিপল কারেক্ট বা নিউমেরিক্যাল, এখানে না পুরো বেসিক ক্লিয়ার করা খুব দরকার। ডবল বন্ড ইকুইভ্যালেন্টের বেসিকটা কোথায়, আমরা বার করব কেন? যে কোনো মলিকুলার ফর্মুলা, যেটা আমরা ফার্স্ট লেকচারে পড়েছি, যদি ফার্স্ট লেকচার না দেখে থাকি তো ওটা একবার দেখে নিস। যেখানে মলিকুলার ফর্মুলা যেগুলো থাকে, সেই মলিকুলার ফর্মুলাগুলো থেকে লুইস ডট স্ট্রাকচারে বিভিন্ন ভাবে ফেরা যায়। মাইন্ড ইট, লুইস ডট স্ট্রাকচার থেকে পার্সিয়ালি কনডেন্স, তারপর কনডেন্স, তারপর মলিকুলার ফর্মুলাতে গেলাম। কিন্তু মলিকুলার ফর্মুলা থেকে যে আমি সেম ভাবে লুইস ডট স্ট্রাকচারে ফিরবো, এইটা কিন্তু ধরা বাঁধা একটা নিয়ম নয়। বিজ্ঞানীরা এই জায়গাতেই মাথা খাটাতে শুরু করেছিল। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি, শোন। দেখ, যদি বলে C3H6O, এরকম একটা দিয়েছে, তাহলে এই C3H6O কে কেউ এরম লিখতে পারে CH3CH2OH। কেউ আবার লিখতে পারে CH3OCH3। দুজনেই ঠিকঠাক লিখছে, দুজনে কেউ ভুল লিখছে না, দুজনে কিন্তু ঠিকঠাক জিনিসপত্র লিখছে। যে একটা মলিকুলার ফর্মুলা থেকে স্ট্রাকচারকে প্রেডিক্ট করা, কম্পাউন্ডকে প্রেডিক্ট করা, এটা একটা আর্ট। যখন তোরা অনেক উপরে যাবি, অনেক মানে এমএসসি বিএসসি সব জায়গাতে যখন যাবি, গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটে, সেই সময় তোরা স্পেকট্রোস্কপি সম্পর্কে আরো ডিটেলসে তুই জানতে পারবি, কম্পাউন্ডের পুরো স্কেলিটন তোরা দেখতে পাবি, অ্যানালাইসিস করতে পারবি। কিন্তু প্রিলিমিনারি স্টেপে স্পেকট্রোস্কপি দিয়ে তুই কিছু বুঝতে পারবি না। এখন তোকে শিখতে হবে সেই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, মানে একটা প্রিলিমিনারি আইডিয়া যে কম্পাউন্ডটা এই দুটোর মধ্যেই হতে পারে, এরামই হতে পারে। এই কনসেপ্ট গুলো থেকে ব্যাকে আস্তে আস্তে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কনসেপ্ট নিয়ে এলো বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলল, আমরা চেষ্টা করব সব সময় যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে অ্যালকেনের সঙ্গে তুলনা করা। অ্যালকেন মানে কার্বন সিঙ্গেল বন্ড কার্বনের সঙ্গে তুলনা করব। যদি তার মধ্যে ডবল বন্ড উপস্থিত থাকে, তার মধ্যে ট্রিপল বন্ড উপস্থিত থাকলে, মাইন্ড ইট, যদি তার মধ্যে ডবল বন্ড উপস্থিত থাকে, যদি তার মধ্যে ট্রিপল বন্ড যদি উপস্থিত থাকে, তাহলে আমার যে মলিকুলার ফর্মুলা চেঞ্জ হতে থাকবে। যেমন মনে কর, যদি আমি অ্যালকেনের মলিকুলার ফর্মুলা আমরা জানি CnH2n+2, ডিটেলসে তো আইপিএসসি তে বলাই হবে বা কমন নেমে বলবোই আমি। আর অ্যালকিন যখন হচ্ছে CnH2n, এটা স্ট্যান্ডার্ডে একটু পড়ে থাকিস। অ্যালকিন মানে এখানে সি ডবল বন্ড সিতে থাকবে। আর অ্যালকাইন যদি হয় CnH2n-2। কথাটা হলো যে এরকম ধরনের স্ট্রাকচারের মধ্যে এরকম তখন মলিকুলার ফর্মুলা তোকে দিয়ে দেবে, স্ট্রাকচার দিয়ে দিল, ভেরি ইজি। যদি মলিকুলার ফর্মুলা তোকে দিয়ে দিল, ভালো করে মন দিয়ে শুনবি, মলিকুলার ফর্মুলাটা দিয়ে দিয়েছে, ওই মলিকুলার ফর্মুলা থেকে তুই প্রেডিক্ট করতে পারছিস যে এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। এই যে পিছন দিকে আসার যে টেন্ডেন্সি, এটা যেমন একটা সিম্পল জিনিসপত্র, কিন্তু এর সঙ্গে যদি মনে করো একটা বাইভ্যালেন্ট অক্সিজেন ঢুকে যায়,
এর সঙ্গে যদি মনে করে একটা নাইট্রোজেন ঢুকে যায়, তাহলে ওই পেছনে এসে ও কি হবে? ও তো আর অ্যালকেনে অ্যালকিন অ্যালকাইন হবে না। ও পেছনে এসে অ্যালকোহল হবে, না ইথার হবে, না প্রাইমারি অ্যামিন হবে, না সেকেন্ডারি অ্যামিন হবে, এই সম্পর্কে একটা প্রিলিমিনারি কনসেপ্ট দেয় ডিবি। এইটা যত আমি এই পুরো লেকচারটা যখন শুনবি, শেষে তো ডিবি বার করা খুব ইজি হয়ে যাবে। তুই শুধু ফিলটা নে, ডিবি বার করার কারণটা কি ছিল, বিজ্ঞানীদের মনে ডিবি বার করে লাভটা কি হলো। মলিকিউলার ফর্মুলা দেখে ওই কম্পাউন্ডের স্কেলিটনটাকে প্রেডিক্ট করে নেওয়ার ক্ষমতা সায়েন্স তারাই পড়তে পারে যাদের ওই প্রেডিকশন পাওয়ার, সিমিলারিটি খোঁজার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। এটা যদি এরকম হয়, তাহলে ওটা ওরকম হওয়ার একটা চান্স থাকতে পারে, ও তাহলে ওরকম হতে পারে। এই যে মিল খুঁজে বার করা, এই মিল খুঁজতে খুঁজতে কনসেপ্টটা হচ্ছে, এই ডিবি কনসেপ্ট হচ্ছে যে আমি মলিকুলার ফর্মুলা থেকে আইডিয়াল লুইস ডট স্ট্রাকচারে যাব বা লুইস স্ট্রাকচারে যাব, সেটা কতগুলো পাথ হইতে ভেঙে যেতে পারে, সেই থেকে একটা ব্যাক ক্যালকুলেশন করতে করতে বিজ্ঞানীরা বার করেছে যে কি ডিবি কনসেপ্ট। আর্লি স্টেজের জিনিসপত্র অনেক আর্লি স্টেজে করা হয়েছিল, সেটা এখনো এফেক্টিভ। তখনকার বিজ্ঞানীদের মনে চিন্তা ভাবনা ছিল, আমরা সবাই যতগুলো আমার অ্যালকিন অ্যালকেন এগুলো থাকবে, তাদেরকে আমরা অ্যালকেনে পরিণত করার চেষ্টা করব। মলিকুলার ফর্মুলা যাই হোক না কেন, তাদেরকে আমি অ্যালকেনে করার চেষ্টা করব। মানে ওই জায়গাতে তাহলে অ্যালকেনে নিয়ে আসার জন্য আমাকে যা কিছু করার সেই যে করব। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট থেকে প্রমিনেন্ট এখানে একটা কথা আছে, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি। দেখো ভালো করে, যদি আমি CH2 ডবল বন্ড CH2 নিই, CH2 ডবল বন্ড CH2 নিই, তাহলে এখানে একে অ্যালকেন যদি করতে হয়, আমি এখানে মনে করো CH3 সিঙ্গেল বন্ড CH3 করলাম, করেছি। তাহলে এখানে আমার দেখো তো কি অ্যাড হয়েছে, 1 মোল H2 অ্যাড হয়েছে। দুটো দিক থেকে দেখো ভালো করে, শুধু H2 অ্যাড হয়েছে। তার মানে আমার একটাই একটাই H2 অ্যাড হয়েছে। তাহলে H2 মানে আমার তো লক্ষ্যটা কি, ডিবি বার করা, মানে আমি সবাইকে অ্যালকেনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি করবো, অ্যালকেনে। মলিকুলার ফর্মুলা যাই হোক না কেন, সেখান থেকে আমরা অ্যালকেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আন্ডারস্ট্যান্ড? তাহলে CH2 ডবল বন্ড CH2 কে 1 মোল যদি আমি H2 খাওয়াই, তাহলেই ও হয়ে যাচ্ছে CH3। তার মানে 1 মোল H2 যে খাওয়াচ্ছি, তাহলে এর ডিবিই হচ্ছে 1, এর ডিবি হচ্ছে 1, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে 1। মানে ওর হাইড্রোজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে 1। হাইড্রোজেন বলতে হাইড্রোজেন অ্যাটম বলছে না। যদি আমার মুখ থেকে কখনো হাইড্রোজেন কথা বেরোয়, তাহলে H2 এর কথা বলছি। কারণ অ্যাটমের কোনো এক্সিস্টেন্স হয় না, অ্যাটম কখনো এমনি ঘুরে বেড়ায় না, মলিকুলার স্টেজে এক্সিস্ট করে। সেই জন্য যখনই আমি হাইড্রোজেনের কথা বলবো, তাহলে 1 মোল হাইড্রোজেন লাগবে, সেই জন্য H2 DB1। দ্যাটস ইট। আচ্ছা, এবার যদি বলো যে মনে কর HC ট্রিপল বন্ড CH আছে, তাহলে সেখান থেকে আমাকে অ্যালকেন করতে হবে, কারণ ডিবি কনসেপ্ট হচ্ছে অ্যালকেনে নিয়ে যাওয়ার কনসেপ্ট, মানে একদম প্রিলিমিনারি প্রাক যুগের কথা বলছি। সেটা এখনো ইউজফুল, বিশাল ইউজফুল, তো শেখানো হবে। বলছে CH3 করবো। তাহলে দেখতো কটা H2 অ্যাড করেছি, দুটো। মানে 2 মোল H2 অ্যাড হয়েছে, 2 মোল আমি H2 অ্যাড করেছি। তাহলে ডিবি কত হবে? DB2 হবে। ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতে চাইছি? তাহলে অ্যালকিন বলো অ্যালকাইন বলো, তাদেরকে সবার টেন্ডেন্সি হচ্ছে আমার তাদেরকে অ্যালকেনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি। যদি আমি এটা শর্ট ফর্মে লিখি, ভালো করে মন দিয়ে শোনো, যদি আমি এটা শর্ট করে লিখি, তাহলে আমি জানি এটা হবে C2H4, হবে তো? হ্যাঁ কি না? তাহলে আর এটা হচ্ছে কি, C2H6। তাহলে C2H6 C2H4 কে C2H6 করতে গেলে DB1 হয়। তখন বিজ্ঞানীরা তো বোকা নয়, ওরা ক্যালকুলেশন করার ব্রেন আছে ওদের। ওরা কি করলো, ওরা বলল আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ডিফারেন্সটাকে ধরো না। হাইড্রোজেনের যে ডিফারেন্সকে আমরা এরকম ভাবে বলি, হ্যাঁ, ΔN। হাইড্রোজেনের ডিফারেন্সটা ধরো। হাইড্রোজেনের ডিফারেন্স কত হচ্ছে এখানে? 2। মানে এখানে H4 আছে 2। তাহলে আমার ডিবি যদি 1 হয়, তাহলে এটা যদি ডিবি 1 মোল যদি H2 লাগে, তাহলে হাইড্রোজেনের ডিফারেন্সটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো আমরা ডিবি পেয়ে যাবো। হাইড্রোজেনের যে ডিফারেন্সটা হবে, মানে ব্যাক ক্যালকুলেশন করছে, লজিকটা হচ্ছে সেই H2 অ্যাড করা, কিন্তু ব্যাপারটা আরো ইজি করার চেষ্টা করছে। যে হাইড্রোজেনের ডিফারেন্সটা অ্যালকেন থেকে কত হচ্ছে সেটা বার করো, তাকে 2 দিয়ে ভাগ করলেই আমি ডিবিই পেয়ে যাব। সিম্পল।
তাহলে আমাকে আবার অ্যালকেনে নিয়ে এসে ভাবতে হচ্ছে না, শুধুমাত্র হাইড্রোজেনের ডিফারেন্সটা বার করব। অ্যালকেন হওয়ার জন্য হাইড্রোজেনের যে ডিফারেন্সটা রয়েছে, সেই ডিফারেন্সটা থেকে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমার ডিবিটা বেরিয়ে যাচ্ছে, ভেরি ইজি। দেখো এখানে এইচ সি, তাহলে আমি এখানে লিখতে পারি C2H2। তাহলে C2 হলে অ্যালকেন হওয়ার জন্য কি হতো, C2H6। তাহলে এই 2 আছে আর 6 আছে, তাহলে কি 6 - 2 = 4/2 তাহলে ডিবি কত হবে, 2। সিম্পল জিনিসপত্র। আস্তে আস্তে এবার বুঝে গেছিস, তাই তো? এবার দেখ আর একটা। তাহলে আমি এই লেখাটাই এখানে লিখেছি, দেখ, দোজ কম্পাউন্ডস হুইচ হ্যাভ মলিকুলার ফর্মুলা সিমিলার টু অ্যালকেন, যাদের ফর্মুলা সিমিলার টু অ্যালকেন, মনে করে মলিকুলার ফর্মুলা সিমিলার টু অ্যালকেন, মনে করো C2H6 দিয়েছে, তাহলে CH3 দিয়ে দিয়েছে সিমিলার টু অ্যালকেন। তাহলে এখানে হাইড্রোজেনের কোনো ডেফিসিয়েন্সি রয়েছে অ্যালকেন থেকে হওয়ার জন্য না, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন ডিইউ বা ডিবি এগুলো কি জিরো, জিরো বলে কাউন্ট হবে, কেন অ্যালকেন অ্যালকেনই রয়েছে, অ্যালকেনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন জিরো। প্রথম যুগের কথা কিন্তু, তখন ভাব যে সবাইকে আমরা অ্যালকেনে নিয়ে আসার টেন্ডেন্সি। বলছি ইফ এটা এখনো ইউজফুল, আমি বলেছি স্ট্রাকচারাল অ্যানালিসিসে বিশাল পরিমাণে ইম্পর্টেন্ট, যে কতগুলো ডবল বন্ড আছে, আদৌ ট্রিপল বন্ড আছে কিনা কম্পাউন্ডের মধ্যে, মলিকুলার ফর্মুলা দেখে প্রেডিক্ট করে নেওয়ার ক্ষমতা, ব্যাক ক্যালকুলেশন, প্রেডিকশন আস্তে আস্তে শিখিয়ে দেবো। প্রতিটা লেকচার যদি মন দিয়ে শুনিস, লাস্টের দিকে তুই কম্পাউন্ডে মানে একদম দেখেই বুঝে যাবি যে এটা তো এই কম্পাউন্ডের কথা বলছে। প্রতিটা লেকচার খুব মন দিয়ে শুনবি। ইফ কম্পাউন্ড ইজ হ্যাভিং ডিফারেন্স নাম্বার অফ হাইড্রোজেন, যেটা বললাম তোকে, 1 মোল H2 খাইয়েছি, কিন্তু প্ল্যানিংটা হচ্ছে কি, হুইচ করেসপন্ডিং অ্যালকেন CnH2n+2, দেন DbDO IHD ইকুয়াল টু কি ডেল্টা এন, যতখানি ডিফারেন্স বাই 2। সিম্পল জিনিসপত্র। ইয়েস না নো? অবশ্যই ইয়েস। ব্যাপারটা বুঝতে যাচ্ছে তোমায় কি বলছি, যে কি শুধু ডিফারেন্স বার করতে হবে, ডিফারেন্স বার করাটা কাজ, অ্যালকেন থেকে কতখানি ডিফারেন্স হচ্ছে, সিম্পল, কিচ্ছু নেই। ওকে, ওই ঘটনাগুলোই বললাম, যে ঘটনাগুলো প্রথম আমি স্লাইডে লিখেছি সেগুলো দেখে দাও। দেখো 1 মোল H2 দিয়েছি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন ডিউ দিয়ে প্রকাশ করে, ডিবি দিয়ে প্রকাশ করে, আইএইচডি দিয়ে প্রকাশ করে, যেটা ইচ্ছা। 2 মোল H2, হ্যাঁ। 2 নম্বর উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এটা দিয়েছে, এটা একটা সাইক্লো অ্যালকিন, মানে খোলা নয়, বন্ধ। মিনিমাম বন্ধ হওয়ার জন্য ত্রিভুজ লাগবে, মানে সাইক্লোপ্রোপেন 6টা আছে, সাইক্লোহেক্সেন। ভালো করে মন দিয়ে শোন, যদি আমি এখানে একটা ত্রিভুজের উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে এটা নিশ্চয়ই CH2, এটা হলো CH2, এটা হলো CH2, ইয়েস অর নো? ইয়েস। তাহলে C3H6, তাহলে সাইক্লো অ্যালকেনের বিহেভিয়ারটাও অ্যালকেনের মতো নয়। সাইক্লো অ্যালকেনের বিহেভিয়ারটা, মন দিয়ে শোনো, সাইক্লো অ্যালকেনের বিহেভিয়ারটা একটা অ্যালকিনের মতো। তাহলে ওকে আমাকে অ্যালকেন করতে হবে, মানে আমি শুধু একটা পার্ট যদি ওপেন করে দিই, তাহলে ও অ্যালকেনে পরিণত হবে। মানে C3H8 হওয়ার কথা ছিল, C3H6 হয়েছে ওটা। তাহলে ও ডিবি কত হবে, 8 - 6/2, 2/2 = 1। তার মানে সাইক্লোপ্রোপেন হোক, সাইক্লোবিউটেন হোক, সাইক্লোহেক্সেন হোক, সেখানে যদি আমি একটা শুধু চেঞ্জ করে দেবো, তুই দেখ ভালো করে এখানটা উদাহরণটা, C C C C, তাহলে এটা নিশ্চয়ই CH2 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 CH2, তাহলে কি C4H8, অ্যালকেন হওয়ার জন্য কথা হওয়া উচিত C4H10। ইয়েস না নো? C4H10, তাহলে ডেল্টা N 2, তাহলে 2/2 যদি করি, তাহলেই আমার ডিবিটা বেরিয়ে যাবে, সমান হচ্ছে 1। ইজি জিনিসপত্র। মানে সাইক্লিক যদি কোনো কম্পাউন্ড তোকে দিয়ে দেওয়া হয়, ভালো করে মন দিয়ে শোন, সাইক্লিক যদি কোনো কম্পাউন্ড তোকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার একটা হাত যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে সে অ্যালকেনের মতো বিহেভিয়ার করবে। দেখ এখানে অ্যালকেন হয়ে গেছে CH3, এবার তো এগুলো CH2 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 CH2, এটা CH3, এটা CH3 CH2 CH2, দেখ C3, সরি C4, 3 3 6 10, C4H10, তাহলে C4H8 থেকে C4H10 হয়েছে। তাহলে এদের সকলের ডিউ হচ্ছে কত, 1। এদের সকলের ডিউ বা ডিগ্রি আনস্যাচুরেশন কি হচ্ছে, 1। তার মানে আমি বলতে পারি 1 পাই বন্ড। পাই বন্ড কাকে বলে একটু বলে রাখি, বন্ডিং এ তোরা শিখেছিস যদিও, আমি যখন বন্ডিং এর লেকচার গুলোকে ওখানে আপলোড করে দেবো তখন এমনি বুঝতে পারবি, যে
প্রথম যখন কার্বনের সঙ্গে কার্বনের যে বন্ড হয় সেই বন্ডটাকে বলা হয় সিগমা বন্ড। কি বন্ড বলা হয়? সিগমা। তারপর আর যদি সেকেন্ড বন্ড যদি আসে তাহলে প্রথমটা সিগমা বলে কাউন্ট, দ্বিতীয়টা হচ্ছে পাই, ফার্স্ট বন্ড অলওয়েজ সিগমা। কেন? সেগুলো কেমিক্যাল বন্ডিং এ বলা হবে। সি ট্রিপল বন্ড সি, তাহলে ফার্স্ট বন্ড সিগমা, দুটো হচ্ছে পাই, মানে ডবল বন্ড ট্রিপল বন্ড এদেরকে পাই বন্ড বলে। ভালো করে লিখে রাখবে এই জিনিসপত্রগুলো, খাতায় নোট ডাউন করো। তার মানে একটা পাই বন্ড ভাঙতে একটা ডিবি লাগে, একটা পাই বন্ড ভাঙতে একটা ডিবি লাগে। তবে আগেই বলেছি একটা পাই বন্ড ভাঙতে একটা পাই, এখানে একটা পাই আছে, তাহলে একটা পাই ভাঙতে ডিবি একটা, এখানে দুটো পাই আছে, তাহলে ভাঙতে ডিবি এটা। ঠিক তেমনি একটা রিং, পুরো রিং, রিং থেকে যদি একটা ভাঙা হয় তাহলে কি হয়? ওয়ান রিংই হচ্ছে একটা কি ডিও, মানে একটা রিং ভাঙতেও কিন্তু ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1 মোল হাইড্রোজেনই লাগে। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে যদি কখনো এরাম থাকে, এরাম রইলো, তাহলে এ ডিবি কেমন হবে? ভালো প্রশ্ন না? এ ডিবি হবে, প্রথমে আগে এটা ভাঙতে হবে, তার জন্য এক, ডবল বন্ডের জন্য এক, রিং এর জন্য এক, মানে 1 + 1 2। মানে ডবল বন্ডের মধ্যে যদি রিং এর মধ্যে যদি ডবল বন্ড থাকে তাহলে ডবল বন্ডের জন্য একটা, আবার রিং এর জন্য একটা। বুঝতে পারছো? তাহলে ডিবি আমরা বার করতে পারবো, খুব ইজি হবে ডিবি বার করা। ডিবি বার করলে আমরা কি, আমি বলেছি লাভটা কি হবে ডিবি বার করলে, যে আমরা মলিকুলার স্ট্রাকচারকে প্রেডিক্ট করে নিতে পারবো যে এ এরকম, এর মধ্যে এগুলো ডবল বন্ড রয়েছে এর মধ্যে। আচ্ছা, এটা অ্যালকিন টাইপের বিহেভিয়ার করতে পারে, আর অ্যালকিন যে বিহেভিয়ার করতে পারে তার মানে তার সাইক্লো অ্যালকিন বিহেভিয়ারও রয়েছে। অ্যালকিন আর সাইক্লো অ্যালকিনের নেচার প্রায় একই রকম। কেন অ্যালকিনের ক্ষেত্রেও দেখছিলাম যে আহ যেমন C3H6 হচ্ছে CnH2n, সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রেও হচ্ছে, তার মানে ডিউটা এদের ডিউ একই বেরোচ্ছে, মানে এরাম এই যে কল্পনাটা আস্তে আস্তে তোদের মধ্যে তৈরি হয়ে যাবে। পরের সাইডে যাই, আমরা কতগুলো বার করব, তো তো কম্পাউন্ড রয়েছে, সব কম্পাউন্ডের তো বার করার একটা জায়গা রয়েছে, যে আমি কতখানি পর্যন্ত বার করব, কি বার করব। আমরা জেনারেলি বার করব হাইড্রোকার্বন, হ্যালোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। মানে হাইড্রোকার্বনের সঙ্গে যদি ডেরিভেটিভ হিসাবে হ্যালোজেন থাকে, যদি ডেরিভেটিভ হিসাবে যদি অক্সিজেন থাকে, ডেরিভেটিভ হিসাবে যদি নাইট্রোজেন থাকে, এবং তাদের যদি মলিকুলার ফর্মুলা যদি গিভেন থাকে, বললাম কি মলিকুলার ফর্মুলা থেকে বার করা, স্ট্রাকচারাল ফর্মুলা থেকে নয়। স্ট্রাকচারাল ফর্মুলা থেকে বার করা খুব ইজি। স্ট্রাকচারাল ফর্মুলা মানে কি? তোকে বলে দিয়েছে, দেখ, তোকে বলে দিল মনে কর CH3 CH ডবল বন্ড CH2, তোকে দেখে আর তোকে কিছু করতেই হবে না, তোকে ডিবি বার করতে দেবে। ডিবি কত হবে তুই দেখেই বলে দিলি, এখানে একটাই ডবল বন্ড আছে, তাহলে ডিবি 1। তোকে যখন দিয়ে দিল মনে কর এটাই, এটাই তোকে দিচ্ছে C3H6, দিস ইজ মলিকুলার ফর্ম, এটা স্ট্রাকচার, এটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, আর এটা মলিকুলার ফর্মুলা দিয়েছে। তাহলে C3H6 এর ডিবি কি করে বার করবো? C3H6 এর ডিবি বার করতে গেলে কি হবে বলেছি? ডেল্টা এন, অ্যালকেন পরিণত করবো বলেছি, অ্যালকেন। তাহলে ডেল্টা এন, যে C3H6 তো হওয়া নয়, অ্যালকেন হতে গেলে কি হবে? C3H8, মানে ডিফারেন্সটা 2/2 সমান 1, ডিবি হচ্ছে 1। স্ট্রাকচার থেকে ডিবি বার করা কোয়াইট ইজি, কিচ্ছু ফর্মুলা কিচ্ছু জিনিসপত্র লাগবে না, শুধু বার করবি, মানে দেখবি যে এখানে রিং আছে না ডবল বন্ড আছে, যতগুলো আছে সেগুলো কাটবি, ডিবি বার করে দিবি। যদি মলিকুলার ফর্মুলা দিয়ে দেয়, মানে এইগুলোর সঙ্গে তোরা সম্মুখীন হোস, তাহলে সেখান থেকে কি করে পারবো? তাহলে হাইড্রোকার্বনে যেমন কি বললাম, এই এই এতগুলো যে উদাহরণ বলেছি এগুলো সব মলিকুলার ফর্মুলা দিয়ে বলেছি, স্ট্রাকচার দিয়ে বলেছি। স্ট্রাকচার দিয়ে বার করা খুব ইজি, ধরবি ধরবি আর করে ফেলবি। হ্যাঁ, 3D স্ট্রাকচার একটু সমস্যা হবে, সেটা আমি শিখিয়ে দেবো, কিন্তু স্ট্রাকচার দিয়ে বার করা খুব ইজি। এই যে যতগুলো আমি লিখেছি সেগুলো সব মলিকুলার ফর্মুলা। মানে কি? হাইড্রোকার্বন কাকে বলে? যেখানে শুধুমাত্র, যে অর্গানিক কম্পাউন্ডে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে, ডবল বন্ডে থাকতে পারে, ট্রিপল বন্ডে থাকতে পারে, হোয়াটএভার, কিন্তু অন্য কিছু থাকবে না। হ্যালোজেন মানে কি? কোনো একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে, ফ্রি র্যাডিক্যাল রিপ্লেস, এমনি রিপ্লেস, যাই হোক, কোনো একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে সেখানে হ্যালোজেন আসবে। মনে কর এইটাই C2H5Cl। তার মানে এগুলো সবই কিন্তু মলিকুলার ফর্মুলা আমি আঁকছি, কখনো আমি স্কেলিটন করে লিখছি না। স্কেলিটন করা খুব ইজি। CH3, এখানে লিখি CH3CH2Cl, না, আমি করব কি C2H5Cl, কনডেন্স ফর্ম দেবো, একদম কনডেন্স ফর্ম, মলিকুলার ফর্মুলা দিয়ে দেবো, পার্সিয়ালি কনডেন্স নয়, কনডেন্স নয়, একদম পুরো মলিকুলার ফর্মুলা। মাইন্ড ইট। এটা কি অক্সিজেন? অক্সিজেন বলছে C3H5O,
দেখ, স্ট্রাকচার দিয়ে আঁকা খুব ইজি। স্ট্রাকচার দিয়ে আঁকা মানে তোকে হঠাৎ করে এরকম বলে দিল CH3CO CH3, এরকম দিয়ে 3 3 6, এরকম C3H6O, এরকম দিয়ে দিয়েছে। তাহলে এইটাই, এটার ডিবি তোকে দেখতে হবে ওয়ান বেরোবে, যেটা আমি পড়া শেখাবো মলিকুলার ফর্মুলা দিয়ে। কিন্তু এটা যদি স্ট্রাকচার তোকে গিভেন করা হয়, তুই এমনি বলে দিবি এখানে এই তো একটা ডবল বন্ড রয়েছে, এর জন্য ডিবি 1। মানে যদি কখনো এঁকে দেয়, স্কেলিটনটা পুরো দিয়ে দেয়, তাহলে ডিবি বার করা খুব ইজি। কিন্তু মলিকুলার ফর্মুলা যদি দিয়ে দেয়, সেখান থেকে ডিবি বার করার জন্য এখানে এই যে ক্যালকুলেশন গুলো, সেগুলো তোদেরকে আমি শেখাবো। চল শুরু করা যাক, যদি নাইট্রেনো থাকে এরকম ভাবে করতে করতে বুঝিয়ে যাবি। চল পরের স্লাইডে যাই। যেমন প্রথমে বললাম হাইড্রোকার্বন ফর্মুলা। দেখো প্রথমে দেখো হাইড্রোকার্বন ফর্মুলা বলেছি, ফর্মুলার জন্যই অ্যাপ্লিকেবল, ফর্মুলার জন্যই ওই Δn/2 করবো। আর যদি মনে করো স্ট্রাকচার এঁকে দেওয়া থাকে, তাহলে ডিরেক্ট করে দেবো একদম। দেখ ভালো করে, C4H8, C4 কি দিয়েছে? H8। C4 কত হওয়া উচিত? C4H8 দিয়েছে। আর তো আচ্ছা, এটা যে হাইড্রোকার্বন, তুমি কি করে বুঝছো? কারণ এখানে হাইড্রোজেন আর কার্বন বাদ দিয়ে আর কিচ্ছু নেই। অন্য কিছু যদি থাকতো তাহলে ভাব, ডিবি বার করতে গেলে মলিকুলার ফর্মুলা থেকে স্ট্রাকচার দিয়ে দিলে ব্যাপারটা তো খুব ইজি হয়ে যেত। তাহলে হাইড্রোকার্বন ফর্ম ফর্মুলা অ্যান্ড স্ট্রাকচার। তাহলে সেখানে দেখো C4H8, C4H8 হওয়ার কথা কি? অ্যালকেন হওয়ার জন্য C4H10 হওয়ার কথা। তাহলে C4 কি হওয়ার কথা? C4H10 হওয়ার কথা, সেখানে হচ্ছে C4H8। তাহলে এখানে ডিবি কত হবে? ডিফারেন্স কত? 2/2 = 1। তার মানে আমার মনের মধ্যে চলবে এই C4H8 দেখা মাত্রই যে কম্পাউন্ডের মধ্যে একটা ডবল বন্ড আছে, তাহলে স্ট্রাকচার 1 2 3 4 এরাম হতে পারে। স্ট্রাকচারটা আইদার এরামও হতে পারে, ডবল বন্ড মধ্যিখানে মধ্যিখানে এদিকে থাকলে তো একই নাম হয়ে যাবে, নামগুলো পরে শেখানো হবে। অথবা স্ট্রাকচার এরাম হতে পারে। তার কারণ প্রতি ক্ষেত্রে দেখ, ডিবিটা এটার জন্য ডবল বন্ডের জন্য একটা কাটলো এক, এই ডবল বন্ডের জন্য একটা কাটলো এক। আমি বলেছি সাইক্লিক রিং এর ক্ষেত্রেও কি হবে, এটা C4H8, মানে সবগুলো যদি হাত ফিল আপ করিস, তাহলে দেখবি দেখ C4H8 হবে। CH থেকে হাতগুলো ফিল আপ করবি, হ্যাঁ। CH3, সিএইচ তো কনফিডেন্স বাড়ে প্রথম দিকে, তারপর তো এমনি বুঝে যাবি। CH2, দেখ 3 4, 3 5 6 8, CH3 3 4 5 8। তাহলে এই ডবল বন্ড গুলোকে কাটতে অথবা সাইক্লোঅ্যালকেন থেকে একটা কাটতে, তার মানে C4H8 থেকে এই 3 ধরনের স্ট্রাকচার সম্ভব। তুই এখন কিচ্ছু না জেনে, অর্গানিক কেমিস্ট্রি কিচ্ছু না জেনে তুই প্রেডিক্ট করে নিতে পারছিস এর মধ্যে একটা DB1 মানে নয় ডবল বন্ড রয়েছে, DB1 মানে ডবল বন্ড আমার থাকতে পারে অথবা রিং থাকতে পারে। DB1 রিং মানে DB1 মানে কি, নয় আমার ডবল বন্ড বা পাই বন্ড একটা থাকবে, অথবা একটা রিং থাকবে। যদি থাকতো DB2, যদি DB2 বেরোয়, যদি কখনো DB2 বেরোয় বা DB3 বেরোয়, তাহলে সেক্ষেত্রে ট্রিপল বন্ড থাকতে পারে বা দুটো ডবল বন্ড থাকতে পারে। এই প্রেডিকশন গুলো আস্তে আস্তে তোর মধ্যে আসবে, আমি নিয়ে আসবো বিভিন্ন লেকচারে পরপর পরপর যখন আসবে, তুই দেখবি আস্তে আস্তে কনফিডেন্স পেয়ে গেছিস। যেমন মনে কর C5H12, C5H12, C5 হলে কত হওয়া উচিত? H12 হওয়া উচিত। উচিত তো? আমি প্রথমেই বলেছিলাম যদি অ্যালকেনই থাকে, এবারে মলিকুলার ফর্মুলা যদি ওরম ভাবে গিভেন করে দেওয়া থাকে, তাহলে অ্যালকেনের সঙ্গে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে? 0। জিরো লিখে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে একটু জয়েন্ট মেন টাইপের, বলছে C60, সি যদি বলা হয় 60 দেওয়া হয়েছে, তাহলে এরম দিলে তো ঘাবড়ে যাওয়া, যে আমি পড়ে গেছি একরকম, এই উদাহরণ তুমি বইতে পাবে না, শুধুমাত্র কেমকুলিয়াম দেখতে পাচ্ছ। আরো বিভিন্ন জায়গায় তো দেখতে পাবে, কিন্তু মনে করো বিভিন্ন মেনের বইগুলোতে তোমরা দেখতে পাবে C60 দিয়ে দিয়েছে। তাহলে C60 দিয়ে দিলে হঠাৎ করে এত বড় স্ট্রাকচারে আমার ডিবি বার করবো কেমন করে? স্ট্রাকচার আঁকতে দেবে না, শুধু ডিবি বার করতে দিয়েছে। শুধু তোর বুদ্ধিটাকে শুধু একবার জাজ করছে যে কি হতে পারে। ঘাবড়াবি না। C60 হতে গেলে তুই তুই অ্যালকেন বানা। C60 হতে গেলে এই যে হওয়া উচিত 122। থার্ডের দোকানে বলেছি এই 122, তাহলে 122টাই নেই। তাহলে হাইড্রোজেন 122টা পুরোটাই নেই, তাহলে 122টাই ওর ডিফারেন্স। তাহলে 122/2 সমান হচ্ছে 61। সিম্পল। T70, 70 কত? 142 হওয়া উচিত, 142টাই নেই, তাহলে 142/2 হচ্ছে কত? 71। সিম্পল জিনিসপত্র। পজ করে যদি বুঝতে না পারিস, পজ করে আরেকবার শোন কথাটা, যে হাইড্রোজেনটা যেটা হওয়ার কথা ছিল অ্যালকেনে, সেটাই দেয়নি। তো সেটা যদি না দেয়, তাহলে পুরোটাই তো ডিফারেন্স, ওটা/2 করলেই তো পেয়ে যাবো। স্ট্রাকচার আঁকতে এখান থেকে দেবে না ফ্লোরিনে। এবার প্রশ্ন, এখান থেকে CN, যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, সে C60 C70 মধ্যে, আমি বলেছি প্রথম কথা, যে সিমিলারিটি খুঁজতে পারে, সে অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেই সায়েন্টিস্ট হবে যার মধ্যে সিমিলারিটি খোঁজার টেন্ডেন্সি অনেক বেশি।
যার মাথাটা সবসময় চনমন চনমন করছে, ধূর্ত যে হবে, বিশাল চালাক হবে এবং তার মধ্যে কনসিস্টেন্সি থাকবে, তাহলে সাকসেস তোর একদম কাছে এসে পৌঁছাবে। দেখ ভালো করে, সি এন যখন দিয়েছে, আমরা জানি সি এন হলে 2n+2 হবে। তাহলে 2n+2 তে কিছুই নেই, 2n+2 থেকে বাই টু, 2n/2, এরকম 2/2 করে 1। যার প্ল্যানিং আছে সে করে ফেলবে। কি বলছে? ও দেখলো যদি 60 থাকে তাহলে 61 হয়, যদি 70 থাকে তাহলে 71 হয়, তাহলে এন থাকলে n+1 হবে, তাহলে n+1ই হচ্ছে কি ওর ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ভালো বুদ্ধি কাজে লাগানো। পরেরগুলো খুব ইজি, পরেরগুলোতে আর ডেল্টা এন কিছু করতে হবে না। কি করব আমরা? বলো কি করব? স্ট্রাকচার রেখে দিয়েছি। তাহলে ডবল বন্ড বা কি বলেছি, যতগুলো ডবল বন্ড বা যতগুলো ট্রিপল বন্ড সেই অনুযায়ী আমাদের বার করতে হবে। তাহলে এখানে একটা ডবল বন্ড রয়েছে প্রথমটাতে, একটা ডবল বন্ডের জন্য ডিবি 1। পরেরটা ক্ষেত্রে দেখো, এই পরেরটা ক্ষেত্রে হলো রিং যতই হোক, একটাই তো রিং রয়েছে, রিং এর জন্য একটা খুলে দিলেই তো অ্যালকেন হয়ে যাবে, ডিবি 1। পরেরটা ক্ষেত্রে দেখো 3 নম্বরের ক্ষেত্রে এই রেখেছে এখানে 180 ডিগ্রি। প্রথম লেকচার ভালো করে দেখবে যে এটা হচ্ছে কি 180 ডিগ্রি, 120 ডিগ্রি করার চেষ্টা করা হয়েছে। দেখো এই ট্রিপল বন্ড, তাহলে এইটার জন্য একটা ডিবি, এটার জন্য একটা ডিবি, এটার জন্য একটা ডিবি, তাহলে 1 2 3 তিনটে। পরেরটা যাও, ন্যাপথালিন স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কটা তাহলে ডবল বন্ডের জন্য ডিবি কটা হচ্ছে, এটা হচ্ছে ট্রিপল বন্ডের জন্য দুটো ডিবি হয়ে গেল, ডবল বন্ডের জন্য একটা। তাহলে এখানে কি 1 2 3 4 5, ডবল বন্ডের জন্য হচ্ছে 5টা। আর রিং, রিং তো থাকবে, রিংকেও তো ওপেন করতে হবে, তাহলে রিং এর জন্য হচ্ছে দুটো, 7টা। দিস ইজ অ্যাডভান্স কোশ্চেন। কিউবেন, 3D স্ট্রাকচার। এইখানে বোঝার একটা নিয়ম বলে রাখি, তোমরা ছোট থেকে অনেকে যারা আমার লেকচার শুনছো, ছোটবেলা থেকে তোমরা 3D কনসেপ্ট সম্পর্কে তোমাদের অত বেশি ধারণা নেই। খুব কম জনের ধারণা রয়েছে যারা 3D স্পিসিস নিয়ে ছোটবেলা থেকে খেলা করে। মনে করো এরকম দেখছে লুডো ট্রাঙ্কেটেড স্পিসিস কাটছি কি ধরনের ছাঁট তৈরি হচ্ছে, এই সম্পর্কে অত বেশি আইডিয়া হয় না। আমরা জেনারেলি বাস্তব দুনিয়াটাকে 2D দিয়ে এরকম ভাবে দেখার চেষ্টা করি, পড়াশোনাটা 2Dর ওপরই থাকে। 3D এলে একটু পেছন দিকে চলে যায়, অসুবিধা হয়, ওরা বলারও কেউ নেই, শোনার তো আমি ভালো বুঝতে পারি। এবার এরম 3D টাইপের একটা কিউবেন স্ট্রাকচার দিয়ে দিয়েছে, কিউবেন বলা হয়, তাহলে এখানে ডিবি বার করতে গেলে একটু সমস্যা হতে পারে। আগে বলি, আগে উত্তরটা কিভাবে বার করবো, আগে কনফিডেন্সটা দিয়ে দিই, তারপর আমি বলে দেবো যে 3D তে কোনো জায়গাতে, কোনো জায়গাতে তুমি বুঝতে পারবে না এখানে কি করে ওই ওরা ফেস রুল দিচ্ছে। তোমাদের আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আগে তোমাকে টেকনিকটা বলে দিই যাতে তোমার কনফিডেন্স চলে আসুক যে এরকম স্ট্রাকচার দিলে তুমি কি করে করবে। প্রতিটা কোণে তুমি জানো কারণ বসাবে, 1 2 3 4, লুডোর ছক্কা 5 6 7 8, C8। এবার দেখো প্রতিটা কার্বন 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকলে C8H8, C8 কত হয়েছে, H8। তাহলে C8 যদি H8 হয় তাহলে অ্যালকেন হওয়ার জন্য টেন্ডেন্সি কত কত হওয়া উচিত, C8H18, তাহলে 18 - 8, 5, 5 আনসার ডিবি। সিম্পল জিনিসপত্র 3D স্ট্রাকচারে বার করে দিবি, কোনো অসুবিধাই হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অনেকে বলে যে ফেস -1 করলেই আমরা 6টা ফেজ রয়েছে, 1 2 3 4 5 6, লুডো ছক্কাকে দেখবি 6টা ফেজ রয়েছে, সেখান থেকে একটা ফেজকে যদি বাদ দিই তাহলে একটা 3D স্ট্রাকচারে বলা হয় ফেস -1 মানে উত্তর। ফেস-1 মানে হচ্ছে উত্তর। প্রথম কথা হচ্ছে এই ফেস-1 মানে উত্তর। তো 3D তে কিউবেনটা তুই দেখতে পেরি, যদি প্রিজমেন দিত, প্রিজমের মতো দেখতে যদি মনে কর প্রিজমেন দিল, যদি অ্যাডামেন্টেন দিত, না আমি শুনিস অ্যাডামেন্টেন, যদিও পরবর্তীকালে বলবো, তাহলে সেক্ষেত্রে বার করবো কি করে। টেকনিকটা বলে দিলাম, প্রথম জীবনে কি করবে, তুমি কার্বন 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 গুলো এগুলো বসাবে। আচ্ছা ফেস-1 করলে কতগুলো ফেস হয় তো জানিস, দুটো 6টা তল, 6টা জায়গায় 6টা ফেস দেখতে পাচ্ছি, ওখান থেকে একটা বার করলেই, একটা মাইনাস দিলেই হয়ে যাবে কি, আমরা ডিবি পেয়ে যাব। প্রশ্নটা এখানে না, এটা তো জেনারেল নলেজ হয়ে গেল যে ফেস থেকে একটা মাইনাস দিলেই ডিবি পেয়ে যাব। আমরা বার করবো ডেল্টা এন দিয়ে, বার করবো ব্যাকটাল ডেল্টা এন দিয়ে, কেন বার করব তার প্রথমেই বলেছি, 1 মোল হাইড্রোজেন থাকবে, সেটাকে আরো ইজি করার জন্য ওটা করেছে। তাহলে এবার প্রশ্ন, ফেস-1টাতে ইজি করার জন্য করেছে, মেন ভেতরের লজিকটা কি যেটা কোনো জায়গাতে বলা নেই। বলছে তুই একটা এরম বাক্স নিবি, কোনো একটা বাক্স নিবি, তাহলে বাক্সটা যদি নিই তাহলে ব্যাপারটা খুব ইজি হবে। বাক্সটা নিলি, 1 2 3 4 5 6, 6টা ফেজ দেখতে পাচ্ছিস, তো সামনে যদি কোনো বাক্স থাকে 6টা ফেজ দেখতে পাচ্ছিস। এবার তুই যদি বাক্সর ঢাকনাটা খুলে ফেলে দিস, বাক্সর এরকম করে ঢাকনাটা তুলে ফেলে দিস, ঢাকনাটা তুলেছিস শুধু এরকম করে, ঢাকনাটা এরকম করে তুলে দিয়েছিস ঢাকনাটা,
ঢাকনাটাকে তুলে দিলে তুই লক্ষ্য কর, ভালো করে দেখ, ঢাকনাটাকে তুলে দিলে কার্বন হাইড্রোজেনের কোনো সমস্যা হয়নি। ফিল নে ব্যাপারটা, এই জায়গাটা ফিল নে। তুই উত্তর পেয়ে গেছিস, ডেল্টা এন দিয়ে বার করবো, টু দিয়ে ভাগ করবো, উত্তর বেরিয়ে যাবে, বসিয়ে দেবো। ফেস মাইনাস ওয়ান, এই লজিকটা কি? ফেস মাইনাস ওয়ান করলে আমি উত্তর তুই বার করে দিবি, ফেস বার করে ফেললি -1, কিন্তু ফেস -1ই কেন? যদি কখনো ওই ঢাকনাটা খুলে বাদ দিস, কার্বন হাইড্রোজেনে কোনো এফেক্ট পড়ছে না। ভালো করে দেখ, লক্ষ্য কর। তুই একটা পুরো কল্পনা কর, একটা কৌটো রয়েছে, সেই কৌটো থেকে মাথা থেকে যদি মনে করে একটা ঢাকনাকে এরকম ভাবে জাস্ট এরকম তুলে দিছিস ওপরে, তাহলে এক, ভালো করে দেখ, ওপরটাতে 1 2 3 4, 1 2 3 4 সাইক্লিক রয়েছে, ধারগুলোতে এক, এরকম 1 2 3 4, 1 2 3 4, নিচের বেসমেন্টে ভালো করে দেখ, লক্ষ্য করে দেখ, লক্ষ্য করে দেখ, যে কোনো জায়গাতে কোনো সমস্যা হচ্ছে কি? কার্বন হাইড্রোজেনে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ওটা একটা সাইক্লো অ্যালকেনের মতো কাজ করছে। সাইক্লো কিসের মতো কাজ করছে? অ্যালকেনের মতো কাজ করছে। তো কটা সাইক্লো অ্যালকেন দেখ, একটা, দুটো, তিনটি, চারটে, কটা? একটা যদি ছটা থাকে, তার মধ্যে একটা যদি খুলে দিই, তাহলে কটা হবে? 1 2 3 4 5খানা, তাহলে 5খানা সাইক্লো অ্যালকেনের মতো কাজ করছে। সাইক্লো অ্যালকেনের মতো যদি কাজ করে, তাহলে প্রতিটা সাইক্লো অ্যালকেন যদি কাটতে হয়, তাহলে 5টা ডিবি বেরো। এটা একটু পজ করে যদি শুনিস, মানে এই জায়গাটা একটুখানি খটোমটো লাগবে, কেমন কি 3D স্ট্রাকচার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া এখন বিশেষ নেই। তাই জন্য বলা হয় ফেস -1 নাম মনে রেখে ডেল্টা n/2 করো। কিন্তু তুমি যদি অ্যাডভান্সের জায়গাতে যাও, ফেস -1 তোমার মনে রাখতে গেলে তুমি ব্যাপারটা সম্পর্কে আরো আইডিয়া করতে হবে, ব্যাপারটা ক্লিয়ার নলেজ আসবে। তুই এটা ভালো করে সারাক্ষণ ধরে ভাববি, পজ করে ভাববি, যদি এটা কৌটো থাকে, সেই কৌটোর মাথাটা আমি খুলে দিয়েছি, খুলে দেওয়ার পরও সাইক্লিক কন্ডিশনে ওপরে মাথাটা রয়েছে একটা সাইক্লিক 1 2 3 4 5, মানে এই 1 2 3 4, নিচের বেসে 5, 5টা তো রয়েছে। এই তো 1 2 3 4 5, 5টা তো রয়েছে। তাহলে ওপরটা খুলতে গেলাম কেন? ওপরটা খুললেও কার্বন হাইড্রোজেনের কোনো ডিস্টার্ব হচ্ছে না, সেই জন্য ওপরটা খুলে দিলাম। তাহলে 5টা যদি আমার মনে কর, 1 2 3 4, নিচে 5, তাহলে 5টা সাইক্লো কি হয়েছে? বিউটেন টাইপের জিনিস হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি আমি কেটে দিই, তাহলে একটা একটা করে যদি কেটে দিলে 5খানা হয়ে যাবে। তাহলে আমি বলছি কটা ফেস থাকে? 6টা ফেস। একটা খুলে দিলেও তাতে কোনো যায় আসে না, দুটো খুলে দিলে কিন্তু যায় আসে। একটা খুলে দিলে কোনো যায় আসে না, তাহলে কি হবে? সাইক্লো অ্যালকেনের মতো বিহেভিয়ার করছে, খুলে দিলেই ফেস -1। কিন্তু তার আগে তোকে জানতে হবে না যে কিউবেনকে কেমন দেখতে হবে, কতগুলো ফেস হতে হবে। ফেস-1 তো লজিক, মানে লজিক্যালি যে সাইক্লো অ্যালকেন দিয়ে বলছে সেটা, কিন্তু বলা যায় কোনো জায়গাতে বলবে না। সব বই খুলবি, গুগল খুলবি, সব জায়গাতে বলে দেবে ফেস-1। এই যে ফিলটা দেওয়াটা খুব জরুরি, যে কেন ফেস-1। ফেস-1 মানে কি, একটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সে কিন্তু সাইক্লো অ্যালকেনের মতন বিহেভিয়ার করছে, এবং সেখানে কার্বন হাইড্রোজেনের কোনো ডিস্টার্ব করছে না। ভালো করে বসিয়ে দেখে নিবি, ডিস্টার্ব হচ্ছে না। তোরা ভাবছিস কি খুলে ফেলে দিচ্ছি, তা তো নয়, একটু ঢাকনাটা খুলেছি, কার্বন হাইড্রোজেন গুলো তো রয়েই গেছে, কোনো অসুবিধা হয়নি। ফিল করার এখন দরকার নেই। প্রথম যারা শুনছিস, যারা অ্যাডভান্স লেভেলে শুনছো, তারা এই ব্যাপারটা ফিল করো, ফেস-1 কেন হলো। যারা প্রিলিমিনারি শুনছো, তারা ডেল্টা এন দিয়ে করে নেবে। আচ্ছা, পরেরটা, মৌলভ্যারাইড। আমি এগুলো বলেছি সব মলিকুলার ফর্মুলা দিয়ে। যদি স্ট্রাকচার দিয়ে আঁকা হতো তো খুব ইজি হয়ে যেত, কোনো অসুবিধা নয়। যদি মলিকুলার ফর্মুলা দিয়ে করতে হয়, তাহলে সেক্ষেত্রে বার করবো কেমন করে? বলছে মোনোভ্যালেন্ট অ্যাটম লাইক হ্যালোজেন অর অ্যাস হাইড্রোজেন। মানে কি বললাম? আমি প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে হাইড্রোজেনের বা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ, মানে একটা হাইড্রোজেনকে বা দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে হ্যালোজেন করবো। হ্যালোজেন কারণ মোনোভ্যালেন্ট কেন? গ্রুপ 17 আর গ্রুপ 1 এটা মোনোভ্যালেন্ট হয়। গ্রুপ 1 আর গ্রুপ 17, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা জেনারেলি কি হয়? মোনোভ্যালেন্ট হয়। মোনোভ্যালেন্টকে আমরা সব সময় কি করব? জুড়বো, যুক্ত করে দেবো। মোনোভ্যালেন্ট ইজ ট্রিটেড লাইক হাইড্রোজেন। যদি মনে কর C6H6Cl6 আছে, C6H6Cl6, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, পরবর্তীতে তোদের বুঝতে পারি কি বলছি আমি। C6H6Cl6, ঠিক আছে, C6H6Cl6 আমি বুঝে গেছি, C6H6Cl6। তাহলে ওই সিএল গুলো ট্রিট হবে কার মতো? হাইড্রোজেনের মতো। মানে আমরা C6H6Cl6 কে আমরা ভেবে নেবো C6H12 দিয়েছে। কেন? আমরা সবাই অ্যালকেনে নিয়ে আসার চেষ্টা করছি, ওদের ট্রিটমেন্ট ওরম ভাবে মানে ব্যাক ক্যালকুলেশন করে বার করা। তাহলে C6H14, তাহলে 2/2 = 1। C3H6Cl2, তাহলে এর ট্রিটমেন্টটা হবে কি? C3H8। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 0, আর বলার অপেক্ষা রাখে না। C2FCl Bri, মানে সি টু, সব হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করে করে হ্যালোজেন এসছে। C2FCl Bri, তাহলে C2 1 2 3 4, মানে C2H4 কত হওয়া উচিত ছিল? C2H6, 2/2 1, সিম্পল।
এগুলো সবই কি বলেছি, এগুলো স্ট্রাকচার দিয়ে আঁকা থাকলে তো তুমি ওইটা গুনে গুনে করে দেবে। মলিকুলার ফর্মুলা দিলেই কিন্তু এরকম ব্যাপারটা আছে, মনে রাখবে। তাহলে মোনোভ্যালেন্ট যদি হয় তাহলে যুক্ত করব, ভালো করে শুনে রাখ। মোনোভ্যালেন্ট যদি হয় তাহলে যুক্ত করব মলিকুলার ফর্মুলাতে, স্ট্রাকচারে না। মনোভ্যালেন্ট যদি হয় মলিকুলার ফর্মুলাতে, তাহলে যুক্ত করব। যদি বাইভ্যালেন্ট হয় তাহলে ইগনোর করব। বাইভ্যালেন্ট মানে কি, অক্সিজেন সালফার এরা যদি থাকে, বাইভ্যালেন্ট গ্রুপ 16 এর কথা বলছি। গ্রুপ 16 যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, গ্রুপ 16 মানে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, তুমি তোমার পুরো এন্টায়ার লাইফে তুমি অক্সিজেন আর সালফার দেখতে পাবে, সেলেনিয়াম টেলুরিয়াম দেখতে পাবে না। যদি কখনো ডিবি ক্যালকুলেশনে মলিকুলার ফর্মুলার মধ্যে বাইভ্যালেন্ট কিছু থাকে, তাকে আমি শুধু জাস্ট ইগনোর মার, 3 ইডিয়টস, ইগনোর কার মানে ওকে যুক্তই করব না, ভাববই না ওটা আছে। পরবর্তীকালে যখন আইসোমারিজম আমরা সেকেন্ড আইসোমারিজম নিয়ে যখন ডিটেলসে যাব, সেকেন্ড যখন অ্যানালিসিস হবে, মানে এটা আমি ফার্স্ট অ্যানালাইসিসের প্রিলিমিনারি কনসেপ্ট বলছি, সেকেন্ড অ্যানালাইসিসে যাবে তখন তুমি বুঝতে পারবে যে ওগুলো গুরুত্ব কিভাবে আছে। আগে প্রথমে আজকের দিনে একটা একটা করে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হবে। C3H6O, ভালো করে দেখো, C3H6O আমি ডাইরেক্ট বলেছি যদি বাইভ্যালেন্ট থাকে, বাইভ্যালেন্ট জানতে হবে, বাইভ্যালেন্ট মানে অক্সিজেন সালফার সিলিনিয়াম এরকম যদি কিছু থাকে তাহলে ডাইরেক্ট ইগনোর। আর মোনোভ্যালেন্ট যদি থাকে তাহলে অ্যাড করবো। তাহলে C3H6O ডাইরেক্ট ইগনোর করে দাও অক্সিজেনকে, তাহলে আমি এখানে ট্রিটমেন্ট করবো কি C3H6 এর মতো। হওয়া উচিত ছিল কি C3H8 অ্যালকেন হওয়ার জন্য, 2/2 1। মলিকুলার ফর্মুলার ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার লেখা থাকলে সি ডবল বন্ড ও থাকলে ওখানে ধরে নেবো, ওইভাবেই ধরে নেবো C3H6O মানে কি। C3H6O মানে পরবর্তীকালে তোরা জানবি CH3CO CH3, একে অ্যাসিটন বলে, পরবর্তীকালে তোরা জানবি। তাহলে এখানে এইটা, এই ডবল বন্ডের জন্য এইটা হলো ডিবি। স্ট্রাকচার দেওয়া থাকলে ব্যাপারটা খুব ইজি, মানে দেখবার করে দেবো, 9 ডবল বন্ড বা 9 ট্রিপল বন্ড, 9 সাইক্লিক রিং হয়ে যাবে। কিন্তু যদি মলিকুলার ফর্মুলা থাকে তাহলে কি করে ব্যাক ক্যালকুলেশন করছি, মানে ডাইরেক্ট বাইভ্যালেন্টকে ইগনোর করে দেবো। C6H4O2Cl2, তাহলে O2টা হচ্ছে কি বাইভ্যালেন্ট, আমরা বলেছি অক্সিজেন সালফার, ওটা ইগনোর করব। কিন্তু Cl2 রয়েছে হ্যালোজেন মোনোভ্যালেন্ট, তাহলে কি করব, C6H6 এর মতো ট্রিটমেন্ট করবে। কত হবে, C6H6 এর মতো ট্রিটমেন্ট করবে। C6 কিসের মতো ট্রিটমেন্ট করবে, C6H6। তাহলে C6 যদি H6 এর মতো ও ট্রিটমেন্ট করে, ভালো করে মন দিয়ে শোনো, হওয়া উচিত ছিল কি C6H14। তাহলে H14 মানে কি, 8-এর ডিফারেন্স হচ্ছে 8/2 4। CO2 অক্সিজেনকে ক্লিয়ার ইগনোর, হওয়া উচিত ছিল কি CH4, হওয়া উচিত ছিল কি CH4, কেন C1 হলে CnH2n+2, তাই তো। তাহলে CH4 হওয়া উচিত ছিল। আচ্ছা এটাকে, এটাকে ট্রিটমেন্ট করবো কি করে, সি আছে মানে আমার পুরো সি রয়েছে, CH4 হওয়া উচিত ছিল, অক্সিজেনকে পুরো ইগনোর করেছি, 4/2 = 2। C3O2 অক্সিজেনকে ইগনোর, C3 হলে এইচ কত হওয়া উচিত ছিল, 8 হওয়া উচিত ছিল। C3 হলে এইচ কত হওয়া উচিত ছিল, 8 হওয়া উচিত, পুরোটাই নেই, তাহলে 8/2 = 4। ভেরি ইজি, পজ করে আবার পেছন দিকে একবার শুনে নে যে বাইভ্যালেন্টকে ডাইরেক্ট ইগনোর করে দেবো, মোনোভ্যালেন্টকে অ্যাড করবো। ইয়েস, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। মোনোভ্যালেন্টকে অ্যাড করতে হবে বাইভ্যালেন্ট মলিকুলার ফর্মুলাতে, স্ট্রাকচারাল না, মলিকুলার ফর্মুলাতে মোনোভ্যালেন্টকে অ্যাড করতে হবে, বাইভ্যালেন্টকে ইগনোর করতে হবে। ট্রাইভ্যালেন্ট শুধু নাইট্রোজেন দেখবি, ফসফরাস জেনারেলি দেখতে পাবি না, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক গ্রুপ 15 বলছি। যদি ট্রাইভ্যালেন্ট থাকে, ফিল নেই, যদি কি থাকে, ট্রাইভ্যালেন্ট থাকে, তাহলে শুধু ইগনোর করবি না, একটা মোনোভ্যালেন্টকে ওর সঙ্গে বাদ দিয়ে দিবি, যতগুলো ট্রাইভ্যালেন্ট থাকবে ততগুলো মোনোভ্যালেন্ট বাদ যাবে। ভালো করে শোনো, মোনোভ্যালেন্ট শুধু থাকলে অ্যাড করব, বাইভ্যালেন্ট থাকলে সেটাকে ডাইরেক্ট ইগনোর করব অ্যালকেনের সঙ্গে ফর্মুলার জন্য। আর ট্রাইভ্যালেন্ট থাকবে, যতগুলো ট্রাইভ্যালেন্ট থাকবে মলিকুলার ফর্মুলাতে ততগুলো মোনোভ্যালেন্টকে ইগনোর করব। মানে C3H, আরে আরে দেখতে পাচ্ছি না, C3H9N, তাহলে C3H9N কে আমরা ট্রিটমেন্ট করব C3H8 এর মতো। C2H3N একে ট্রিটমেন্ট করব C2H2 এর মতো। একে কি করব, মনোভ্যালেন্ট যে কোনো ক্লোরিন থেকেও কাটতে পারতাম, হাইড্রোজেন থেকেও কাটতে পারতাম, তাহলে C3H4Cl2 মতো ট্রিটমেন্ট করবো। মানে একটা করে মনোভ্যালেন্টকে বাধ্য হচ্ছে সিএল দিয়ে করতে পারি, যে কিন্তু মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচার তো নয়, স্ট্রাকচার হলে তো ব্যাপারটা খুব ইজি হতো। তাহলে C3H8, তাহলে এখানে C3H8 এ কোনো কিছু অ্যালকেনের সঙ্গে কোনো চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়নি, তাহলে জিরো। C2H3N তাকে আমরা ট্রিটমেন্ট করবো C2H2 এর মতো, তাহলে C2H কত হওয়া উচিত ছিল, C2H6 হওয়া উচিত ছিল। তাহলে কত আছে, 2, তাহলে 4, ডিফারেন্সটা 4/2 = 2। নিচের ক্ষেত্রে তাই, C3H4Cl2, তাহলে C3H4Cl2 মানে হচ্ছে, যদি আমি আরো ভালো করে যাই, তাহলে C3H6, তাহলে C3 কত হওয়া উচিত ছিল, H8 হওয়া উচিত ছিল, 2/2 1।
তাহলে কি বললাম, যদি মলিকুলার ফর্মুলাতে স্ট্রাকচারে নয়, বারবার করে বলছি ডিবি বার করার গুরুত্ব ভালো করে বোঝো। যদি মলিকুলার ফর্মুলার মধ্যে মোনোভ্যালেন্ট যদি থাকে কোনো কিছু তাহলে যুক্ত করব, যদি বাইভ্যালেন্ট থাকে তাহলে ইগনোর করব, যদি ট্রাইভ্যালেন্ট থাকে তাহলে একটা মোনোভ্যালেন্টকে ট্রাইভ্যালেন্টের সংখ্যা অনুযায়ী বাদ দেবো। যদি এন টু থাকতো তো দুটো মোনোভ্যালেন্ট বাদ দিয়ে দিতাম, তবে আমরা ব্যাক ক্যালকুলেশনে ওকে আমি অ্যালকেন বানাতে পারবো। ওকে, ব্রেন টুইস্টার কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। ব্রেন টুইস্টার ইনফরমেশন মানে কি, কখনো কখনো কি হয় ডবল বন্ড ইকুইভ্যালেন্টে কোনো বইতে হঠাৎ করে দেখবি, তোর ঘাবড়ে যেন না যায়, ডবল বন্ড ইকুইভ্যালেন্টে একটা ফর্মুলা মনে কর দেওয়া থাকে C+1, এখানে মাইনাস প্লাসের এত গপ্প থাকে যে অনেক ফর্মুলার ভিড়ে প্লাস ছিল না ওটা মাইনাস ছিল গুলিয়ে যায়। যে মনে রাখতে পারে মেমারাইজ করতে পারবে, মেমারাইজটা সায়েন্স নয়, মেমারাইজটা সায়েন্স মনে রাখবে। তবু একবার বলে রাখি, যেহেতু কোনো বইতে ওরকম করে বেশিরভাগ পাঠ্যসূচিতে এরকম ধরনের জিনিসপত্র বলা থাকে, ডিবি ইকুয়াল টু, তোদের বইতে অনেক লিখতে পারে সামেশন অফ এন V/2/2, যাই হোক হোয়াট এভার, ডিবি একটা সহজ সরল ফর্মুলা হচ্ছে C+1 - H+X - N+2। যেমন মনে কর সিও টু ডিবি বার করতে দেবে, তাহলে ওপরের ফর্মুলা অনুযায়ী সিও টু আমরা কি বার করেছিলাম মনে হয় CH4, অক্সিজেন থাকলে ইগনোর মেরে দেবো ফর্মুলা অনুযায়ী, তাই আমরা ইগনোর করে দেবো অক্সিজেনকে, যদি ইগনোর মেরে দিই তাহলে CH4 হওয়া উচিত, চারটেই নেই, তাহলে 4/2 সমান হচ্ছে 2। যে ফর্মুলা ইউজ করবে সে কি ভাববে যে এই পুরো ফর্মুলার মধ্যে এইচ বলো এক্স বলো নাইট্রোজেন বলো বা কিচ্ছু নেই, তাহলে ওই দিকে পার্টটা পুরো বাদ, শুধু সি রয়েছে। কেন, শুধু কি রয়েছে, সি রয়েছে, সি কটা রয়েছে, একটা, তাহলে C+1 সমান 2। তাহলে আমরা CO2 ওই ফর্মুলা করে ওইভাবে বার করে ফিলিংস নিয়েও 2 বার করেছি, এই ফর্মুলা ইউজ করেও 2 করে দিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন, ফর্মুলা মাইনাস প্লাসের গন্ডগোল হবে, পরীক্ষা হলে হয়তো মনে পড়বে না মূল্যবান টাইমে, সেই জন্য আমার মনে হয় ফিল নেওয়াটা খুব ভালো, যে Δn/2, তবেই ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। আর যদি মনে করো মনোভ্যালেন্ট থাকে তাহলে যুক্ত করব, যদি বাইভ্যালেন্ট থাকে তাহলে ইগনোর করব, আর যদি ট্রাইভ্যালেন্ট থাকে তাহলে যতগুলো ট্রাইভ্যালেন্ট থাকবে ততগুলো কি হবে, মনোভ্যালেন্টকে বাদ দেবো, বাই 2। সিম্পল জিনিসপত্র। আর একটা কথা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, হঠাৎ করে কোনো জায়গাতে দেখবি ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করতে গেলে পরবর্তীকালে একটু একটু অ্যাডভান্স স্টেজে যেতে গেলে দেখবি মলিকুলার এই ডিগ্রি অফ আনস্যাচুরেশন ফ্র্যাকশনে বেরিয়ে গেছে 1.5, 3.5 এরকম বেরিয়ে গেছে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তার মানে ওটা আয়নিক স্টেজে তোকে টেস্ট করছে যে ও আয়নিক স্টেজে থাকতে পারে। যেমন Hc+O-, তার মানে কি Hc+O- আমার মাইনাস তোকে দেয়নি, Hc+O এরকম টাইপের কিছুটা দিয়ে দিয়েছে। তাহলে দেখ, ওপরের ফর্মুলা অনুযায়ী যদি ফর্মুলা দিয়ে এখন যদি তুই ভাবিস তাহলে Hc+O ক্ষেত্রে এমনিতে তুই ভাবতেই পারতিস ওইভাবে এন, ডেল্টা এন দিয়ে তুই নিজে করতে পারিস, কিন্তু ফর্মুলা যদি পুট করিস তাহলে এখানে দেখ সি একটা রয়েছে তাহলে 1+1 মাইনাস, এইচ একটা রয়েছে, X0 রয়েছে, নাইট্রোজেন 0 রয়েছে, বাই 2, তাহলে 2 - ½ সমান 1.5। ওইভাবে করা যেতে পারতো ডেল্টা এন, মানে ফ্র্যাকশন হতে পারে। আরেকটা কথা বলি, একটা কথা মনে রাখবি, যে এই জিনিসটা তো একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, সুবিধা হবে পরবর্তীকালে, এ খুব পরিমাণে জ্বালায়। যদি কখনো ডিবিই 4 বেরোয়, ভালো করে মন দিয়ে শুনবি, স্টার মার্কস দিয়ে শুন, কখনো ডিবি যদি কখনো কখনো ক্যালকুলেশনে মলিকুলার ফর্মুলা ক্যালকুলেশনে C6H6, যদি মলিকুলার ফর্মুলা ক্যালকুলেশনে ডিবি যদি 4 বেরোয় তাহলে একটু সতর্ক হবি যে ওটা বেঞ্জিন বেঞ্জিন হতে পারে। কারণ কি, দেখ ডিবি দেখ 4ই হচ্ছে, এটা একটা দুটো তিনটে রিং এর জন্য একটা চারটে, তাহলে ডিবি যখন 4 হবে তখন সেটা বেনজিন বা অ্যারোমেটিক, এই কথাটা আমি পরবর্তীকালে বলবো, এখন বলা ঠিক নয় তাহলে ঘাবড়ে যাবি, কিন্তু এরম বেনজিন রিং হতে পারে ডিবি 4 থেকে, ডিবি 4 থেকে ওটা বেনজিন রিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে 85% টু 90% কেসে ডিবি যদি 4 বা 4-এর অধিক হয়ে যায় তাহলে ও এরাম বেনজিন রিং হতে থাকে। এই কথাটা একটু মনে রাখিস, নোট করে রাখিস, যে আমি সতর্ক থাকবো। ডিবি 4 হয়ে যাওয়া মানে আমার মাথার মধ্যে চলবে যে এটা একটা বেনজিন বা বেনজিনের ডেরিভেটিভের দিকে কিন্তু এগোনোর চান্স রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বেনজিনের দিকেই চলে যাবে। ওকে, এটা প্র্যাকটিস করি সব, ব্যাস। স্ট্রাকচার দিয়েছি, মলিকুলার ফর্মুলা প্র্যাকটিস করেছি, অত ইজি স্ট্রাকচার দেওয়া তো আমাদের কোনো কোনো ব্যাপার, স্ট্রাকচার যতই জটিল স্ট্রাকচার দিয়ে আমরা বার করে ফেলবো। আমরা তো জানি যে ডিবি মানে কি, আমরা অ্যালকেন করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখো, এই ডবল বন্ডটা যে রয়েছে তার জন্য কি হলো একটা, এই ডবল বন্ডটার জন্য একটা দুটো, এই ডবল বন্ডটার জন্য একটা তিনটে, এই ডবল বন্ডটার জন্য একটা চারটে, তাহলে চারটে হয়ে গেল ডবল বন্ডের জন্য। রিং এর জন্য কি হবে, একটা দুটো, চল 4 আর 2 6টা ডিবি। ডিবি বার করে মলিকুলার
ফর্মুলা এর নিশ্চয়ই দেবে না। তোকে ব্যাক ক্যালকুলেশন করে তুই স্ট্রাকচার এঁকে দিই, যত জটিল স্ট্রাকচারে দিক না কেন, তার ডিবি বার করা কত ইজি, বুঝতে পারছো? এবার দেখো, তাহলে আইসোমারিজমে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্লিজ, ডিবি কি দুটো আইসোমারে সবসময় মনে রাখবে, ডিবি সবসময় ইকুয়াল হয়। এটা পরবর্তীকালে আইসোমারিজম আমি বলবো। এটা জটিল স্ট্রাকচার তো দেখে মনে হচ্ছে জটিল কি, তুই এমনি না দেখে কর না, ডিবি না দেখে তুই করতে পেরে যাবি। তুই দেখ যে ডবল বন্ড গুলো দেখ, কটা ডবল বন্ড আছে এখানে, কটা ডবল বন্ড আছে এদিকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে পাঁচটা ডবল বন্ড আছে। রিং কটা আছে, এক, দুই, তিন, চার, ডিবি না। ওপরটা ভয়ঙ্কর জটিল স্ট্রাকচার, কিচ্ছু না, ইজি। এমনি দেখো ডবল বন্ড কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ডবল বন্ড রয়েছে। আর রিং কটা রয়েছে, রিং বার করে দাও, রিং একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই রিংটার দিকে একটু নজর দিতে হবে। এটাও একটা রিং, ছয় আর পাঁচে কত হলো, 11টা। এটা দেখো, এটা তো সিম্পল, এক, দুই, তিন, চার, পাঁচ, ডিবি পাঁচ, হয়ে গেল পাঁচটা। প্রশ্ন হচ্ছে, এটা থ্রি ডি স্ট্রাকচার, বলছিলাম না প্রিজমেন কিউবেনের মতো, প্রিজমেন, প্রিজমেনের ডিবি হবে চার, প্রিজমেনের ডিবি হবে চার, ফেস পাঁচখানা থাকবে, লুক লাইক পিরামিড টাইপের শেপ হবে। এবার কি হবে, ওখান থেকে একটা বাদ দেবো, ফেস -1 করে চার করে দেবো, ফিলিংসটা তোরম ভাবে দিয়ে দেবো, কিন্তু তোর জায়গায় বসে, তোর জায়গাতে বসে তুই কিন্তু এরকম ভাবে যদি থ্রি ডি স্ট্রাকচারের উপর যদি আস্তে আস্তে আয়ত্ত আসবে, প্রথমে এরকম আসবে না, অনেক থ্রি ডি অবজেক্ট নিয়ে খেলতে খেলতে দেখবি তুই বুঝতে পারবি, কারণ থ্রি ডি স্টুডিও কেমিস্ট্রি খুব লাগে। এবার তুই এখানে কি বসাবি, তুই এখানে বসাবি একটা কার্বনকে, এখানে 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 একটা কার্বন। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, C6, H6 বেরোবে। তাহলে C6H6 হওয়ার জন্য C6 কি হওয়া উচিত ছিল, এইচ, কত হওয়া উচিত ছিল, H14। সেখান থেকে কি হচ্ছে, ছয় হয়েছে, 8/2 চার। তাহলে এই 4 ডিবি দিয়ে, আমি বললাম একটু আগে বলেছি, 4 ডিবি দিয়ে তো এক্ষুনি বললে যে আমি বেঞ্জিন রিংসিং আমি বলেছিলাম 85 to 90% কেসে। যখন আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবি, অনেক উপরে চলে যাবি, তখন কিন্তু ডিবি চারে মানে তোদের সিলেবাস অনুযায়ী প্রথম প্রিলিমিনারি সব ওদিকেই পাবি, এরম পাবি না তো। কে ওই প্রথমে ডিবি দিয়ে প্রিজমেন দেবে, এটা তো কল্পনা অতীত, কোনোদিন কোশ্চেন সেট হয়নি, কোনোদিন হয়তো ভবিষ্যতে এরকম কোশ্চেন সেটও হবে না। ডিবি যদি চারের উঠতে যায়, তাহলে বেঞ্জিনিক দিয়ে আসবে। যদি চারের ঊর্ধ্বে এরকম যখন বার করতে হবে, তোকে স্ট্রাকচারটাই গিভেন করবে। তুই যখন স্ট্রাকচার দিয়ে থ্রি ডি কনসেপ্ট সবসময় যদি না বেরোয়, এবং হঠাৎ করে একটা অ্যাডামেন্টেন টাইপের জিনিস দিয়ে দিল, তুই দেখিসই নি, তুই তাহলে কল্পনা করবি কি করে? এগুলো কি ছোটবেলায় থ্রি ডি অবজেক্ট নিয়ে যারা খেলে, তাদের এরকম আস্তে আস্তে সেন্স হয়। কিন্তু আমরা জেনারেলি ওরকম ধরনের প্র্যাকটিস থাকে না, সেই জন্য তোদেরকে বলি ডেল্টা এন দিয়ে বসিয়ে, মানে ওখানে কতগুলো রয়েছে, ডেল্টা N/2 দিয়ে যদি বসাস, তাহলে ডিবি ক্যালকুলেট করে ফেলতে পারবি। ডিবি অত্যন্ত একটা ইজি টপিক, অত্যন্ত একটা ইউজফুল টুলস, কি, আইসোমারিজম জানার জন্য। পরবর্তীকালে আমরা ডিবি দিয়ে একটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া করতে পারবো। মনে করো হঠাৎ করে ডিবি 2 বেরিয়েছে, ডিবি 2 মানে তুই ভাবতে পারছিস, ডিবি 2 মানে তাহলে কম্পাউন্ডটার মধ্যে দুটো ডবল বন্ড থাকবে, দুটো কি হবে, ডবল বন্ড থাকতে পারে, অথবা কম্পাউন্ডটার মধ্যে একটা ট্রিপল বন্ড থাকবে। এটাই কি কম পাওনা, এটাই কি কম পাওনা আমাদের, যে কম্পাউন্ডের মধ্যে ডিবি 2 থেকে মলিকুলার ফর্মুলাতে ডিবি 2 থেকে আমি প্রেডিক্ট করে নিতে পারছি, ডিবি 2 থেকে প্রেডিক্ট করে নিতে পারছি যে কম্পাউন্ডের মধ্যে দুটো ডবল বন্ড আছে, তার জন্য ডিবি 2 হচ্ছে, অথবা একটা ট্রিপল বন্ড আছে, যার জন্য ডিবি 2 হচ্ছে। এই চিন্তা ভাবনা করতে পারছি। অথবা ডিবি 2 মানে একটা সাইক্লিক রিং রয়েছে, তার সঙ্গে একটা ডবল বন্ড রয়েছে, অথবা দুটো সাইক্লিক রিং রয়েছে। এই চিন্তা ভাবনাটাই কি কম, মানে এটা অনেকখানি বেশি নয় আজকের এই লেকচারের পর? মানে দুটো সাইক্লিক রিং, যে কোনো দুটো সাইক্লিক রিং এরকম ভাবে রয়েছে, তা তো আমি বলে দেবো কার্বনে কেমন কতগুলো সংখ্যায় থাকবে, সে বিউটেন থাকবে কি, প্রোপেন থাকবে কি, পেন্টেন থাকবে, হোয়াট এভার। মানে এই চিন্তা ভাবনাটা কি আসছে না? এইটাই কি আজকের দিনের প্রাপ্তি নয়, যে ডিবি থেকে আমরা স্ট্রাকচারের মধ্যে, লুইস ডট স্ট্রাকচারের মধ্যে একটা ডবল বন্ড বা একটা ট্রিপল বন্ড, বা কেমন ভাবে ওই সিস্টেমটা আছে, একটা হালকা ফুলকা একটা প্রেডিক্ট করে নিতে পারছি। এই প্রেডিকশনটাকেই বিন্দু বিন্দু দিয়ে একদিন সিন্ধু হয়ে যাবে। বুঝতে পারবি, প্রেডিকশন করতে করতেই আমরা যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চ করি বা যারা রিসার্চার, তাদেরকে ওই প্রেডিকশন লেভেলটাকে হাই করতে হয়। তার জন্য বেসিক ফান্ডামেন্টাল টুলস অনেক ভালো হতে হবে। এই যে ফান্ডামেন্টাল জিনিসপত্র এগুলো বললাম, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। লেকচারটা অন্তত দুবার শোন, প্রথমবার শোনার পর আবার শোন, একবার খাতায় লিখে নে, তারপরে হিউজ প্র্যাকটিস কর। প্র্যাকটিস সেট তো টেলিগ্রাম পেজে দেওয়াই থাকবে, আমার সঙ্গে যোগাযোগ কর। আরো ভালোভাবে আলোচনা হবে, কেমিস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। গুড নাইট এভরিওয়ান।
This lecture is ended here. Jungle.